নমস্কার সবাইকে স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেলে আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি ত্রিপুরা টেট 2 সোশ্যাল সায়েন্স হিস্ট্রি মেডিভেল ইন্ডিয়া বা মেডিভেল হিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর সঙ্গে সামান্য একটু আলোচনা যদি সম্ভব হয়। যদি কোনো প্রশ্নতে মনে হয় একটু আলোচনা করব তাহলে একটু আলোচনা করব, জিনিসটা বেসিকটা বোঝার জন্য। আমি সবসময় মনে করি যে এমসিকিউ অবশ্যই পড়তে হবে নিজেকে যাচাই করার জন্য কতটুকু হয়েছে কতটুকু না, কিন্তু তার আগে বেসিক জিনিসগুলো জানতে হবে, যার জন্য বেসিকের সবগুলোই ভিডিও মোটামুটি আমি তৈরি করে ফেলেছি। এখন শুধু আমি এমসিকিউ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলো সাফিসিয়েন্ট হবে পরীক্ষার জন্য আমি তা বলবো না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রাচীন ভারত থেকে, এইভাবে আমি প্রাচীন ভারত, মধ্য ভারত, নব্য ভারত, দ্যাট মিনস এনসিয়েন্ট ইন্ডিয়া, এনসিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি সবগুলো থেকেই কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব 3টা ভিডিওর মাধ্যমে। তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে প্রাচীন ভারত থেকে, এনসিয়েন্ট হিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো প্রথম যে প্রশ্নটি, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হচ্ছে গিয়ে লোথাল। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হচ্ছে কি লোথাল। এরপরের যে প্রশ্নটি, প্রশ্ন যে আমরা চলে যাই, কাদম্বরী রচয়িতা কে? কাদম্বরী গ্রন্থটি রচয়িতা হলেন বাণভট্ট কাদম্বরী রচনা করেছিলেন। নেক্সট, মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তিনি কে? একেবারেই সোজা প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অবশ্যই এটির আনসার হবে কি আপনারা সবাই জানেন, অশোক তার লিপিতে প্রিয়দর্শী নামে উল্লেখ করেছিলেন। নেক্সট প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা যারা বই থেকে পড়ছেন তারা দেখবেন হরপ্পার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত। তো তার মধ্যে যদি কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে ধান চাষের সঙ্গে যুক্ত অঞ্চল কোনটি? এটা অনেক সময় অনেক পরীক্ষায় এসে যায়। তো হরপ্পার যে অঞ্চলটি ধান চাষের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে লোথাল। হরপ্পার যে লোথাল সেই স্থানটি ধান চাষের সঙ্গে যুক্ত ছিল, লোথাল। নেক্সট, বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? আপনারা যদি একটু খাতা কলম নিয়ে বসে থাকেন অবশ্যই প্রশ্নগুলো যদি পারেন তো অবশ্যই খুবই ভালো, যদি না পারেন তাহলে লিখে রাখার চেষ্টা করবেন যদি পসিবল হয়, বা যারা বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই ঘরে গিয়ে একটু লেখার চেষ্টা করবেন, বেশি সময় লাগবে না। তো যারা বই আছে বইয়ে দেখাতেও পারেন, আর বাকি যদি মনে থাকে তো খুবই ভালো। তো নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? তো বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ হচ্ছে কি? তৃষ্ণা। অপশন নাম্বার সি, তৃষ্ণা হচ্ছে বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ, তৃষ্ণা। নেক্সট প্রশ্ন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? তো রাজস্থানে যে হরপ্পা সভ্যতার যে নিদর্শনটি এখানে অপশন 4টির মধ্যে রাজস্থানে অবস্থিত সেটি হচ্ছে কি কালীবঙ্গান রাজস্থানের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? দেখুন এখানে চরক আছে, কৌটিল্য আছে, নচিকেতা আছে, জীবক আছে। চরক কিন্তু গুপ্ত যুগের একজন চিকিৎসক, কিন্তু এখানে কি বলেছে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? তো প্রশ্ন আমাদের টেটের প্রশ্ন, কিন্তু আপনারা অনেকেই কষ্ট করে পড়ছেন, আমি এটা আপনাকে বারবার বলবো, যারাই যতই বেশি পড়াশোনা করুক না কেন এক্সামে গিয়ে কি হয় আমরা একটা দুটো উল্টো পাল্টা আনসার দিয়ে আসি। শুধু কেন আমাদের যে চিন্তা ভাবনা, এটা একটু চিন্তা ভাবনা করে আনসারগুলো দিবেন, দেখবেন সবটিগুলো ঠিক হবে। না হলে কিছু প্রশ্ন পেয়েই টিকমার্ক করে দেবেন না, এমসিকিউটা আনসার করে দেবেন না মেইন আনসার শিটে। প্রত্যেকটা প্রশ্নকে একটু সেকেন্ড অ্যানালাইসিস করুন, তাতে আপনার সময় নষ্ট হলে লাভ হবে। কারণ অ্যানালাইসিস না করে যদি হুট করে দাগিয়ে দেন চরক মানে চিকিৎসক না, কোন সময়ের কথা বলছে? বুদ্ধের সমকালীন চিকিৎসক হচ্ছে জীবক। আনসারটি হবে জীবক। তো অনেক প্রশ্ন আপনারা এভাবেই পাবেন এক্সামে গিয়ে, শুধু হিস্ট্রি নয় বা শুধু হিস্ট্রি এমসিকিউ নয়, বাকি প্রত্যেকটা টপিক প্রত্যেকটা সাবজেক্টের অনেক আনসার দেখবেন আপনাদের আশেপাশে আছে, কিন্তু আপনারা ভুল আনসার দিয়ে এসেছেন একটু চিন্তা ভাবনার কারণে। তো প্রত্যেকটা আনসার যখন টেটের পরীক্ষা করবেন একটু চিন্তা ভাবনা করে কিন্তু এমসিকিউর মেইন আনসার স্ক্রিপ্টটা আপনারা শেড করবেন। নেক্সট প্রশ্ন যদি আমরা চলে যাই, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধচরিত খুবই ইম্পর্টেন্ট একটি গ্রন্থ, গুপ্তযুগের সাহিত্য বিজ্ঞান, খুবই ছোটো একটি টপিক, কিন্তু ছোটো টপিক হলেও গুপ্তযুগের সাহিত্য বিজ্ঞান থেকে দেখবেন অনেকগুলো সাহিত্য কে রচনা করেছে, কারা রচনা করেছে, কোন টাইমে কে রচনা করেছে, এগুলো যারা বই থেকে পড়ছেন অবশ্যই খুবই ভালো, সবগুলা পড়তে হবে। তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা টপিক থেকে। তো বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে? বুদ্ধচরিতের গ্রন্থের রচয়িতা হচ্ছেন অশ্বঘোষ।
অনেকে গুপ্তযুগের সায়েন্স লিটারেচারের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ গুপ্তযুগ পড়ে ফেলছেন, তো এত কষ্ট করার দরকার নেই। আমি আশা করি টিআরবিটি যে প্রশ্নগুলো দেবে সিলেবাসের বাইরে থেকে দেবে না। গুপ্তযুগের সায়েন্স এন্ড লিটারেচার শুধু কিন্তু টিআরবিটি যে সিলেবাস তাতে আছে, তো সায়েন্স এবং লিটারেচার নিয়ে যতটুকু বেশি পড়তে পারেন পড়ুন, বাকি সবগুলো পড়ার দরকার নেই। বাকি রাজাদের নাম কোন ডাইনেস্টিতে কে উন্নত ছিল এগুলো সব কিছু পড়ার দরকার নেই। অনেকে এইভাবে পড়ছেন, কারণ আমাকে অনেকে কোয়েশ্চন করছে দাদা এইভাবে কি এইগুলো লাগবে, এইগুলো পড়ছে, কোনো দরকার নেই। অ্যাকর্ডিং টু সিলেবাস আপনারা পড়াশোনা করুন। তো বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে কে? অশ্বঘোষ। নেক্সট, কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? এটা যে ষোড়শ মহাজনপদ থেকে একটি প্রশ্ন। আমরা জানি ষোড়শ মহাজনপদ পরীক্ষায় আছে 16টি মহাজনপদ, যেগুলো খুব ভালোভাবে পড়তে হবে, সবগুলোর নাম পড়তে হবে, কোনটা কোন নদীর তীরে উপস্থিত ছিল, কোন সময়কে রাজা ছিল, এগুলো খুবই পড়তে হবে এবং প্রত্যেকের রাজধানী পড়তে হবে, ঠিক আছে, কোন তাদের অবস্থান পড়তে হবে। তার মধ্যে থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? আনসারটি হবে মগধ। মগধ গুপ্তযুগের সবচেয়ে শক্তিশালী ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কি? মগধ, এবং মগধই শেষ পর্যন্ত রাষ্ট্রে পরিণত হয়েছিল। নেক্সট, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? গৌতম বুদ্ধ তার বাণী অনেক জায়গায় প্রচার করেছিলেন, তো তার প্রথম যিনি তার বাণী যেখানে তিনি প্রচার করেছিলেন সেই জায়গাটির নাম হচ্ছে সারনাথ। সারনাথে গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, কিছুই সবগুলোই দেখুন গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কি চাইছে, একুরেট আনসারটা কি, এগুলো খেয়াল করে আপনারা উত্তর দেবেন। যেমন গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তিনি কিন্তু নির্বাণ লাভ করেছিলেন অপশন নাম্বার ডি, বুদ্ধগয়া। নেক্সট, মৃচ্ছকটিক নাটকটির রচয়িতাকে? দেখুন এগুলো গুপ্তযুগের সায়েন্স এন্ড লিটারেচার থেকে এসেছে, তো অনেক সবগুলোই কিন্তু গুপ্তযুগের সায়েন্স এন্ড লিটারেচারের মধ্যে তাদের সবগুলোর নাম আমরা পাবো, কবি সাহিত্যিক যারাই আছেন, কিন্তু কোনটাকে রচনা করেছে খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে একটি ইম্পর্টেন্ট গ্রন্থ হচ্ছে মৃচ্ছকটিক বা সংস্কৃতের মৃচ্ছকটিকম। তো মৃচ্ছকটিক রাজকটির রচয়িতা করেছিলেন কে? শূদ্রক। অপশন নাম্বার বি, শূদ্রক। রাস্তরঙ্গিনীর রচয়িতাকে? রাস্তরঙ্গিনী খুবই ইম্পর্টেন্ট একটি গ্রন্থ। রাস্তরঙ্গিনীর রচয়িতা হল অপশন নাম্বার বি, কলহন। কলহনের রাস্তরঙ্গিনী। আদি ঋগ্বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট, সভা এবং সমিতি। দ্যাট মিনস অপশন নাম্বার ডি, এ এবং বি উভয়ই। আদি ঋগ্বৈদিক যুগে সভা এবং সমিতি, সভা সমিতি এই দুই ধরনের প্রতিনিধিমূলক সমাবেশের নাম আমরা পেয়ে থাকি। নেক্সট প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? এটাও গুপ্তযুগের সায়েন্স এন্ড লিটারেচার, গুপ্তযুগের সায়েন্স খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য আমি কিছু প্রশ্ন গুপ্তযুগের সায়েন্স এন্ড লিটারেচার দেওয়ার চেষ্টা করছি। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছে বরাহ মিহির। বৃহৎ সংহিতা গ্রন্থটি তিনি রচয়িতা করেছিলেন। নেক্সট, অশোকের শিলালিপি ও ব্রাহ্মলিপি পাঠোদ্ধার কে করেন? অশোকের শিলালিপি এবং ব্রাহ্মলিপির পাঠোদ্ধার কে করেন? আনসারটি হবে অপশন নাম্বার বি, জেমস প্রিন্সেপ, যিনি অশোকের শিলালিপি এবং ব্রাহ্মলিপির পাঠোদ্ধার করেছিলেন, জেমস প্রিন্সেপস। নেক্সট, বগাজু খুবই গুরুত্বপূর্ণ। বগাজু একটি লিপি, এই লিপিটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু অন্য রকমের কোয়েকশন, তারপরে এটা ইম্পর্টেন্ট কারণ এটা অনেকটি পরীক্ষায় এসেছে। এখানে অপশন নাম্বার সিটি হবে ঠিক আনসার। এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীর নামের উল্লেখ আছে, এবং ঋগ্বৈদিক যুগে দেবদেবী খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তার জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীর নামের উল্লেখ আছে, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্নতে যদি আমরা চলে যাই, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয়? গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? তো গৌতম বুদ্ধের যে বাণী, ওনার এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা টার্ম আছে ওনার ধর্মমতে। তো গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। দ্যাট মিনস অপশন নাম্বার বি, ধর্মচক্র প্রবর্তন। নিম্নলিখিত ঋগ্বেদের দেবতাদের মধ্যে কে ঋতা অথবা মহাজাগতিক শৃঙ্খলার ধারক? ঋগ্বৈদিক যুগে অনেক দেবতাদের নাম আমরা পড়ি বইয়ের মধ্যে, তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েকশন তাদের মধ্য থেকে, যে ঋগ্বৈদিক যুগে দেবতাদের মধ্যে কে ঋদ অথবা মহাজাগতিক শৃঙ্খলার ধারক? অপশন নাম্বার সি, আনসার হচ্ছে বরুণ দেবতা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত উপজাতি সভাগুলির মধ্যে কোনটি সাধারণত উপজাতি প্রধানের নির্বাচনের সঙ্গে জড়িত থাকতো? তো উপজাতি প্রধানের সঙ্গে যে সমাবেশটি জড়িত থাকতে, ওটা হচ্ছে কি অপশন নাম্বার এ, সমিতি। অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন্স,
কালিদাসের রচনাগুলির মধ্যে নিচের কোনটি কালিদাস, এভাবে কিন্তু প্রশ্ন শুধু কালিদাস থেকে নয়, অনেকগুলাই থেকে যে কোনো জায়গা থেকে এই ধরনের কোয়েকশন প্যাটার্নটা এবার আসতে পারে, যে এই জিনিস সব মেলানো, কোনটার সঙ্গে কোনটা মেলে, কে কোনটা রচনা করেছেন, কে কোনটা করেননি, তো এই জিনিসগুলো খুবই মন দিয়ে পড়তে হবে। তো এটা একটা কোয়েকশন প্যাটার্নের মতো ধরতে পারো। তো কালিদাসের রচনাগুলির মধ্যে অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, মালবিকাগ্নিমিত্রম, কুমার সম্ভব, রঘুবংশ, ঋতুসংহার প্রত্যেকটি কিন্তু মহাকবি কালিদাস রচনা করেছেন। তার জন্য এটার আনসার কি হবে? অপশন নাম্বার এ। আনসার হবে অপশন নাম্বার এ, সবকটি। অপশন নাম্বার এ, সবকটি, কারণ এগুলি প্রত্যেকটি কিন্তু কালিদাস রচনা করেছিল। কোনগুলা নাটক, যেমন এটাকে হচ্ছে মেঘদূত একটি নাটক, মহাকাব্য, এগুলা মালবিকাগ্নিমিত্রম বা বাংলা মালবিকাগ্নিমিত্র, এটি একটি হচ্ছে কি নাটক। তো এই জিনিসগুলো বই থেকে পড়বে কিছু কিছু জিনিস, আর একটি ডাইরেক্ট কোয়েকশন আসলে এভাবে আসতে পারে। কিছু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ শুধু দেওয়ার চেষ্টা করছি আমি। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে হরপ্পা যুগের নগর বিকাশের ক্ষেত্রে প্রধান কারণ কোনটি? হরপ্পা একটি নগরকেন্দ্রিক সভ্যতা, তার প্রধান কারণটা কি? হরপ্পা যুগে যে তার প্রধান কারণটা কি? ব্যবসা বাণিজ্যের বিচার, কৃষিজাত উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি চিত্র। এটা আনসারটি হবে অপশন নাম্বার ডি, কৃষিজাত। কৃষিজাত উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল তার জন্য। নেক্সট, রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের প্রিয় দেবতা কে ছিলেন? তো রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের প্রিয় দেবতা কে ছিলেন? রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের প্রিয় দেবতা, রাজতরঙ্গিনীতে যে দেবতাকে অশোকের প্রিয় বলে ঘোষণা করা হয়েছে তিনি হলেন ভগবান শিব। ভগবান শিব হচ্ছেন রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের প্রিয় দেবতা। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে ব্রোঞ্জযুগীয় সভ্যতায় কোনটি নিঃসন্দেহে সর্ববৃহৎ বিস্তৃত ক্ষেত্র ছিল? তো এটি আনসার ও নিঃসন্দেহে কি হবে? হরপ্পা। হরপ্পার আয়তন সবচেয়ে বেশি দিল। সর্ববৃহৎ বিস্তৃত ক্ষেত্র ছিল কি? অপশন নাম্বার সি, হরপ্পা। অপশন নাম্বার সি, হরপ্পা। আনসারটি হবে অপশন নাম্বার সি, হরপ্পা। নেক্সট, চারটি বেদের প্রতিটিতে রয়েছে কয়টি করে অংশ? চারটি বেদের প্রতিটিতে আমরা সবাই জানি, এটা খুবই সোজা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চারটি বেদের প্রতিটিতে রয়েছে অপশন নাম্বার সি, চারটি করে অংশ। নেক্সট, নিম্নলিখিত কোন বৌদ্ধিক সাহিত্য স্বয়ং বুদ্ধের বাণী দ্বারা সংকলিত? বুদ্ধের বাণী দ্বারা সংকলিত হয়েছে যে বুদ্ধ ধর্ম ত্রিপিটক আমরা পড়েছি, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এগুলো অনেকগুলো পিটক আছে বুদ্ধ ধর্মে। তো যে পিটকটি স্বয়ং বুদ্ধের বাণী দ্বারা সংকলিত এটি হচ্ছে সূত্র পিটক। অপশন নাম্বার এ, সূত্র পিটক। নেক্সট, পঞ্চতন্ত্র এবং স্বপ্নবাসব দত্তার রচয়িতা কে? পঞ্চতন্ত্র এবং স্বপ্নবাসব দত্তার রচয়িতা করেছিলেন অপশন নাম্বার ভি, মহাকবি ভাস। ভাস রচনা করেছিলেন পঞ্চতন্ত্র ও স্বপ্নবাসব দত্তা। গুপ্তযুগের সায়েন্স অ্যান্ড লিটারেচার থেকে খুবই ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষায় আসে, ভালোটিকে পড়তে হবে। কিন্তু অনেকে সবগুলি পড়ছে, শুধু সায়েন্স অ্যান্ড লিটারেচারের মধ্যেই অনেক জিনিস আছে, এগুলো পড়তে হবে ভালো করে। নেক্সট, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নয়? সন্ধ্যাকর নন্দীর রামচরিত মানস অপশন নাম্বার এ, একদমই সঠিক। জয়সিং এর কুমারপাল চরিত একদমই সঠিক। গৌরবহ বাগপতির গৌরব এটাও সঠিক, দ্যাট মিনস অপশন নাম্বার ডি। বিলহনের পৃথ্বীরাজ চরিত, এই অপশনটা ভুল। তো আনসারটি কী হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে এটির সঠিক আনসার। কোনটি সঠিকভাবে মেলানো হয়নি? অপশন নাম্বার ডি, এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে মেলানো হয়নি। পৃথ্বীরাজ চরিত বিলহন রচনা করেননি। নেক্সট, ঋগ্বৈদিক যুগে বিশিষ্ট দেবতা কে ছিলেন? ঋগ্বৈদিক যুগের বিশিষ্ট দেবতা খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটি প্রশ্ন। যারাই পড়াশোনা করেছেন একটু তারা অবশ্যই এই জিনিসটা পড়েছেন। ঋগ্বৈদিক যুগের বিশিষ্ট দেবতা ছিলেন কে? ইন্দ্র। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঋগ্বৈদিক যুগের বিশিষ্ট দেবতা ইন্দ্র। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ইন্দ্রকে দুর্গ ধ্বংসকারীও বলা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট টার্ম। তো নেক্সট কোয়েশন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের কোন ভৌগোলিক অঞ্চলে মহাজনপদগুলি কেন্দ্রীভূত হতে দেখা গিয়েছিল? ষোড়শ মহাজনপদ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আনসারটি হবে অপশন নাম্বার এ, উত্তর ভারত। কারণ ম্যাক্সিমাম 16টি মহাজনপদের মধ্যে 15টি মহাজনপদই কোথায় ছিল? উত্তর ভারতে ছিল। কেবলমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র ষোড়শ মহাজনের পদের মধ্যে যে মাত্র একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত সেটি কি বলুন তো? আনসারটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ ষোড়শ মহাজনপদ খুবই ছোটো একটি চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট। তো একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত ছিল শুধুমাত্র একটি রাজ্য। যারা যারা পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে আনসারটি দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট, নিম্নলিখিত কোন ঘটনাটি বুদ্ধের জীবনে কোনো পূর্ণ চন্দ্রলিখিত দিবসে, দ্যাট মিনস পূর্ণিমায় ঘটেনি? এটাও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ম্যাক্সিমাম বুদ্ধের জীবনে অনেক ইম্পর্টেন্ট জিনিস যেগুলোতে পূর্ণিমাতে ঘটেছে। তো এখানের মধ্যে জন্ম পূর্ণিমাতে হয়েছিল, মৃত্যু পূর্ণিমাতে হয়েছিল, ধর্মাদেশনাও পূর্ণিমাতেই হয়েছিল। একমাত্র অপশন নাম্বার ডি মহাবীর নিষ্ক্রমণ, যেটা বুদ্ধ ধর্মের জীবনে পূর্ণিমাতে ঘটেনি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই এটা জানা রাখবেন। পূর্ণিমা তিথিতে ঘটেনি এমন একটি জিনিস ইম্পর্টেন্ট, মহাবীর নিষ্ক্রমণ। নেক্সট, জয়দেবের গীতা গোবিন্দে কার অর্চনা করা হয়েছে? জয়দেবের গীতা অর্জুনে ভগবান কৃষ্ণের অর্চনা করা হয়েছে। গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দ কার রচনা করেছেন? এটাও আলাদাভাবে আসতে পারে, জয়দেব। তো ওনার জয়দেবের যে গীত গোবিন্দ রচনা করেছেন ওনাতে কৃষ্ণের ভজনা করা হয়েছে। নেক্সট, কোন বৌদ্ধ ভিক্ষু তিব্বতে বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু অন্যরকমের প্রশ্ন। তো আনসারটি হবে পদ্মসম্ভব, যিনি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। নেক্সট, আর্য জাতি প্রথম জনবসতি কোথায় গড়ে তুলেছিল? এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর্যরা কোথায় প্রথম জনবসতি গড়ে তুলেছিল? তো আনসারটি হবে অপশন নাম্বার সি, সপ্তসিন্ধু। সপ্তসিন্ধুতে আর্যরা প্রথম জনবসতি গড়ে তুলেছিল। তো যাদের কাছে বই আছে অবশ্যই সপ্তসিন্ধু তোমরা পড়েছো, এবং সপ্তসিন্ধু বলতে কি কি বোঝানো হয় এই জিনিসটা পড়বে। কৌটিল্যের অর্থশাস্ত্রে কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তো কৌটিল্যের অর্থশাস্ত্র কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? কৌটিল্যের অর্থশাস্ত্র রাজনৈতিক শাসন সংক্রান্ত ব্যাপারে লেখা হয়েছে। রাজনৈতিক শাসন সংক্রান্তের সঙ্গে কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কযুক্ত। নেক্সট কোয়েশ্চন, অজন্তা ইলোরার গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত? অজন্তা এবং ইলোরার গুহা কোন সন্নিকটে? ঔরঙ্গাবাদের সন্নিকটে অবস্থিত। নেক্সট কোয়েশ্চন, মহাবলীপুরমে অবস্থিত প্রসিদ্ধ একশিলা মন্দিরটির নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, রথ মন্দির। এটা পল্লব যুগেতে, পল্লব যুগের আর্ট অ্যান্ড আর্কিটেকচার, পল্লব যুগের মধ্যে শুধুমাত্র আর্ট অ্যান্ড আর্কিটেকচার আছে, শুধু আর্ট অ্যান্ড আর্কিটেকচারই পড়বেন। পল্লব যুগের অন্য রাজবংশ রাজাদের এত কিছু কাহিনী ডিটেলস পড়ার দরকার নেই, রাজবংশ এত কিছু পড়ার দরকার নেই। কোন রাজার আমলে কী কী হয়েছে, কী ধরনের মন্দির স্থাপিত হয়েছিল, শুধু এই জিনিসটি পড়ুন। আর্ট কী কী ছিল এই জিনিসটি পড়ুন, বেশি কিছু পড়তে হবে না। তো মহাবলীপুরমে অবস্থিত প্রসিদ্ধ একশিলা মন্দিরটির নাম কি? রথ মন্দির, অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন, প্রথম বুদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রথম বুদ্ধ সম্মেলন, দ্বিতীয় বুদ্ধ সম্মেলন, এগুলো পড়বেন, বইয়ে আছে। তো আমি শুধু একটা প্রশ্ন দিয়ে দিলাম একটু আইডিয়া পাওয়ার জন্য, এবং খুবই ইম্পর্টেন্ট। প্রথম বুদ্ধ সম্মেলন অনেক সময় প্রশ্নটা আসে এক্সামে। তো প্রথম বুদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল বা কে সভাপতি ছিলেন, এগুলো একটু পড়বেন, গড়ে বইয়ের মধ্যে থাকলে অবশ্যই পড়বেন। তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে তার মধ্যে থেকে একটা তুলে ধরলাম। প্রথম বুদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম বুদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে, অপশন নাম্বার বি, রাজগৃহে। নেক্সট, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, এটা লাগবে না, এটা তোমাদের টেটের সিলেবাসে নেই। অনেকে হয়তো বা সাতবাহন সাম্রাজ্য পড়ছে, তো এগুলো আপনারা কমপ্লিটলি টেট সিলেবাস ফলো করে করবেন, বেশি কিছু পড়তে হবে না। টেটের সিলেবাসে যা আছে তা থেকে যত ডিপে যেতে পারেন যান, কিন্তু সিলেবাসের বাইরে পড়ে লাভ নেই। মেঘদূতের লেখক কে? খুবই ইম্পর্টেন্ট এবং সোজা প্রশ্ন, একটি ইজি। মেঘদূত কে লিখেছেন? মেঘদূত লিখেছেন অপশন নাম্বার সি, কালিদাস। সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো? সিন্ধু সভ্যতায় পশুপতি দেবতার পূজা করা হতো, অপশন নাম্বার বি, পশুপতি দেবতা। সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পশুপতি দেবতার। উপনিষদ কি? উপনিষদ মহাকাব্য নয়, গল্পের বইও নয়, আইনের গ্রন্থ নয়। উপনিষদ হচ্ছে অপশন নাম্বার সি, একটা হিন্দু ধর্মশাস্ত্র হচ্ছে উপনিষদ। আমরা সবাই জানি এটা হিন্দু ধর্মশাস্ত্র হচ্ছে উপনিষদ। ঋগ্বেদের প্রধান দেবতা কে? সবাই জানি অপশন নাম্বার এ, প্রধান এবং শক্তিশালী দেবতা হচ্ছে ঋগ্বেদিক যুগে ইন্দ্র, অপশন নাম্বার এ, ইন্দ্র। অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার রয়েছে? অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার রয়েছে? অশোকের শিলালেখতে অপশন নাম্বার এ, ব্রাহ্মী লিপির ব্যবহার রয়েছে অশোকের শিলালেখতে। কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন, অপশন নাম্বার বি, প্রথম নরসিংহ বর্মন দেব কোণার্কের সূর্য মন্দির উনি নির্মাণ করেছিলেন। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈজ্ঞানিক আর্যভট্ট কোন রাজবংশের সময়ে ছিলেন? তো আর্যভট্ট কোন রাজবংশের সময়ে ছিলেন? গুপ্ত যুগের সায়েন্স অ্যান্ড লিটারেচার যে টপিকটা আছে ওটার মধ্যে আমরা অবশ্যই আর্যভট্ট পড়েছি। তো গুপ্ত যুগে আর্যভট্ট কোন রাজবংশের সময় ছিলেন? গুপ্ত রাজবংশের সময়ে ছিলেন। সুশ্রুত কে ছিলেন? সুশ্রুত কে ছিলেন? গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক ছিলেন সুশ্রুত। চিকিৎসক কোথায় আছে? অপশন নাম্বার সি, সুশ্রুত ছিলেন একজন চিকিৎসক।
প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে সুশ্রুত কোন চিকিৎসা শাস্ত্রের সঙ্গে কে জড়িত ছিলেন, বা ঔষধ শাস্ত্রের সঙ্গে কে জড়িত ছিলেন, সুশ্রুত। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন, খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটি প্রশ্ন, অশোক। অপশন নাম্বার এ অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন? বৌদ্ধ পালি ভাষায় তার ধর্ম প্রচার করতেন। অপশন নাম্বার বি পালি ভাষায়। অনেক বই আছে এটা প্রাকৃত ভাষায়ও, কিন্তু আমার যতটুকু অ্যানালাইসিস আমি করেছি এটা আনসারটা পালি ভাষাই হবে। তো আপনারা যদি কোনো বিশেষ বিবরণ পেয়ে থাকেন অবশ্যই জিনিসটা একটু দেখবেন। তো আমার মতে এটা পালি ভাষায় বুদ্ধদেব তিনি তার ধর্ম প্রচার করতেন পালি ভাষায়। অপশন নাম্বার বি। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল, অনেকে কিন্তু এটা গন্ডগোল করে ফেলে পরীক্ষার সময়, কাঞ্চিপুরম না মহাবলীপুরম, কাঞ্চিপুরম না মহাবলীপুরম, কই মাথায় রেখে রাখেন পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম হচ্ছে পল্লবদের রাজধানী। অপশন নাম্বার এ পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরমে। বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিত কে রচয়িতা করেন? অশ্বঘোষ। অশ্বঘোষ কোথায় আছে? অপশন নাম্বার সি অশ্বঘোষের বুদ্ধচরিত। পুরাণের সংখ্যা কটি? 18টি। পুরাণের সংখ্যা 18টি। অপশন নাম্বার বি 18টি পুরাণ আছে। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অজন্তার গুহা চিত্র কোন সময়কারের? গুপ্ত বংশের অজন্তার গুহা চিত্র। অপশন নাম্বার এ গুপ্ত বংশের সময়কালে অজন্তার গুহা চিত্র পাওয়া যায়। নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য জড়িত ছিল? ঔষধ সংক্রান্ত বিদ্যা একটু আগেই আমি বলেছিলাম, ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য কে জড়িত ছিলেন? সুশ্রুত। অপশন নাম্বার সি। কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনাম পিয়া দিয়ে? কোন শিলালিপিতে? মাস্কি শিলালিপিতে। অপশন নাম্বার ডি মাস্কি শিলালিপিতে। কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনাম পিয়া দিয়ে যায়? মাস্কি লিপিতে। অপশন নাম্বার ডি মাস্কি লিপি। এটাই ছিল প্রাচীন ভারতে কিছু ইম্পর্টেন্ট কোয়েকশন। তাতে তো কোয়েকশনের অভাব নেই, অনেকগুলো কোয়েকশন আছে, দিয়ে শেষ করা যাবে না। তার মধ্যে থেকেও আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েকশন প্রাচীন ভারত থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বাকি আপনারা অবশ্যই আমি আলটিমেট এটাই একথাই বলবো, কনসেপ্ট ক্লিয়ার করুন, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করুন। এমসিকিউ দেখবেন অটোমেটিক্যালি, এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন দেখলে আপনাদেরকে এমসিকিউর দিকে তাকাতে হবে না, প্রশ্ন আসলেই আপনার উত্তর আপনি চলে আসবেন নিজের ভেতর থেকে। তারপর দেখবেন অপশনে গিয়ে আনসারটি অবশ্যই পেয়ে যাবেন অপশনের মধ্যে। যদি না পান তাহলে আনসারটি কী হবে? অবশ্যই কোনোটি নয় হবে। তো ভালো দিকে পড়াশোনা করুন। এমসিকিউ অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা সিলেবাস থেকে, কনসেপ্ট ওয়াইজ আমার যে ইম্পর্টেন্ট লাগছে এমসিকিউ সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আলটিমেটলি শুধু কেউ যদি বলেন যে এমসিকিউ পড়েই পাস করে যাবেন, আমি 100% সেই কথাটা বলবো না। যদি খুব গ্যারান্টেড আপনাদের পাস করতে হয়, অবশ্যই আপনারা কনসেপ্টগুলো ক্লিয়ার করুন, প্রত্যেকটা টপিকে যতটুকু সম্ভব হয় কনসেপ্ট ক্লিয়ার করুন, ইন ডিটেলস আপনারা পড়ুন, দেন আপনারা এমসিকিউতে যান। দেখবেন এইসব আনসারের এমসিকিউ দেখতে হয় না, প্রশ্ন পড়লেই আনসার এমসিকিউ আপনি চলে আসবে নিজের মধ্য থেকে। তারপরেও যাদের মনে করতেন সময় নাই বা সময়ের অভাব বা ভালোটিকে পড়তে পারছেন না, শুধু এমসিকিউ পড়তে, অবশ্যই যে এমসিকিউগুলো আমি দিচ্ছি কিছুটা হলেও আশা করি আপনাদের কাজে আসবে। আর কতটুকু কাজে আসবে তার থেকে বড় কথা, যত পারবেন বেশি যেখান থেকে যা পান একটু বেশি করে পড়ুন। কিন্তু যে জিনিসটি পড়বেন ওটার সোর্সটা যেহেতু একটু ভ্যালিড সোর্স হয়, যে কোনো কাজ থেকে এমসিকিউ পেয়ে গেলেন পড়ে গেলেন এইভাবে করবেন না। অনেক বই অনেক জায়গার এমসিকিউগুলো কিন্তু অনেক ভুল থাকে আমি পাই। তো আমারও অনেক সময় অনেক সমস্যা হয় কোনটা ঠিক কোনটা ভুল এগুলো ডিটেলস অ্যানালাইসিস করতে। তার জন্য একটাই জিনিসই বলবো, যে কোনো কিছু পেয়ে একটা সাইড দেখবেন না, দুটো সাইড দেখবেন, ওটা ঠিক বা ঠিক না। যদি কিছু ডাউট হয় জিনিসটাকে ডাউট চিহ্ন দিয়ে রেখে দিন, আপনারা একটু পরে পড়বেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো এটাই ছিল আমার প্রাচীন ভারত থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। বাকি আপনারা ইন ডিটেলস বা কনসেপ্ট অনুযায়ী গড়ে পড়বেন। এমসিকিউ দেখবেন শুধু এখানে তো শুধু কয়েকটা ছিল, হাজারটা এমসিকিউর আনসারগুলো আপনারা এমনিতেই পেরে যাবেন, এমসিকিউ অপশনগুলো দিতে হবে না। তো অবশ্যই পাশে থাকবেন। কমেন্ট সেকশনে কিছু জানার থাকলে অবশ্যই বলবেন, যদি ভুল আনসার দিয়ে থাকে অবশ্যই জিনিসটা বলবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো বাকি কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের ক্লাসটি এবং আমি নেক্সট কী দিতে চাই টপিক আপনাদের সুবিধার জন্য। ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফ্রম স্টাডি উইথ অনির্বাণ।